আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ৮। লেখনীতে ডি আর এম সোহাগ। উপন্যাস পাঠে আমি কানিজ। ইরফান মায়রাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়রা পুরো শরীরের ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভ্রু কুঁচকালো। ডান হাতে মায়রার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়রার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল, এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। ইনায়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলবো? ইনায়া দ্রুত এসে মায়রাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মায়রাকে বিছানায় শুইয়ে দেয়। মায়রার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়রা সাড়া নেই। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া, ডক্টরকে কল করো। মায়রার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছন ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটুও মায়া দয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ, আর তুমি হিয়ালি করেই যাচ্ছ। আসলেই তুমি পাষাণ হয়ে গিয়েছো? ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ার দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলল, ডক্টরকে একটা কল করো অন্তত, প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজে যাবি না? ইনায়া বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না? ইরফান হঠাৎই মায়রার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়রা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। মায়রা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ার দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তো স্টুপিটের বাদরামি। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে বিড়বিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ার পিছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি, তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়রা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়েরা ভীত স্বরেও চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও, বাঁচাও। ইনায়া অসহায় চোখে পিছন ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে। তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়রা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়রার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়রা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি। আর আমি যেহেতু আপনারই বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য দুপা এগিয়েছিল। মায়ের কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়ের গাল চেপে ধরে ডান হাতে। মায়েরা ভয়ে কেঁপে ওঠে। দু হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গেলে কিছু বলতে চায়। তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে, কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজে মায়েরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মায়েরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। দু হাতে দু গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছে। উফ। ইরফান উল্টো ঘুরে মায়েরার দিকে তেড়ে আসতে নিলে মায়েরা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে দু পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার হাত শক্ত করে টেনে ধরে। পিছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়রার হাত ছাড়ল না। বিরক্ত হয়ে পিছন ফিরে তাকায়। মায়রা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে,
আপু, এই জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়েরা কথাটা বলে শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পিছন ফিরে তাকানোয় বুঝতে পারেনি। মায়েরা পিছন দিকে পৌঁছানোয় ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মায়েরার দিকে হেলে গেলে মায়েরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়েরার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচে অবস্থানরত মায়রার মুখ। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরা চিল্লিয়ে ওঠে, আল্লাহ, আমার কোমর! আল্লাহ বাঁচাও! আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেললো। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পড়ে পিছলে গিয়ে আবারও মায়ের ওপর ঠাস করে পড়ে যায়। মায়েরা আরো জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়েরার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট! এত চিৎকারে রোমানিয়াস সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়রার ঘরে। রোমানিয়াস এগিয়ে এসে বলেন, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়রাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ঢোক গিলছে বারবার। তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রোমানিয়াস দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রোমানিয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এ অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মায়েরাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে, এ মেয়ে ওখানে শুয়ে কি করছে? মায়েরা ধীরে ধীরে উঠে বসে। ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সবই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি আর খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার ওপর এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা! শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধহয়। বেয়াদব লোক একটা! মায়েরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেইনি। দেখলেও বা কি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়েরার কথা শুনে রোমানিয়াজ, ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করলো। এদিকে মায়ের প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো। মারাকে এক ঝটকায় তুলে বাম কালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মারার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রোমানিয়াস দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়ের দিকে এগোতে নিলে মায়েরা ভয়ে জোরে কেঁদে দেয়। রোমানিয়াস ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়েরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক! আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে। আর 2 দিন পর আমি পৌঁছে যাব। তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বিয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আর একবার দেখলে, আই সয়ার, ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়ের ওপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য। ফালতু কথা বলা এর স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বেড়াল হয়ে মায়রার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়রা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরো অবাক হয়। এর মধ্যে রোমানেওয়াজ এগিয়ে গিয়ে মায়রাকে ধরে ধরে ওঠালো। মায়রা দাঁড়াতেই পারছে না। রোমানিয়াস দীর্ঘশ্বাস ফেললেন। মায়রাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়রাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়রাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রোমানিয়াস মায়রাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়রা কান্নামাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয় হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রোমানিয়াস বিরক্ত হয়ে তাকিয়ে রইল।
মায়রাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, রেডি হয়েছো কেন? মায়রা দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রোমানিয়াজ ইনায়ার দিকে তাকিয়ে বলল, আজ কলেজে যেও না। দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুটো দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন। এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নিয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়রার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রোমানিয়াস পিছন ফিরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নিয়াজ ভ্রু কুঁচকালো। এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে। কেঁদেছে বোঝা যাচ্ছে। দুগাল অসম্ভব লাল হয়ে আছে। রোমানিয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা। এজন্য বিয়ের আগেই স্বামীকে বারণ করেছিলেন। কিন্তু তার স্বামী তো আরেকজন। কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে, আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত, তেমনই আহত। তারেক নিয়াজ গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়েরা চোখ তুলে তাকায়। তারেক নিয়াজের গম্ভীর গলা শুনে মায়েরা অবাক হয়। মায়েরাকে চুপ থাকতে দেখে তারেক নিয়াজ ধমকের স্বরে প্রশ্ন করে, কি হলো বলো? মিথ্যে বলবে না একদম। মায়েরা কেঁপে ওঠে। চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে, বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নিয়াজ ভ্রু কুঁচকে বলে, মায়েরা আমি কিছু জিজ্ঞেস করেছি। মায়েরা ঢোক গিলি। তারেক নিয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না। এখন নাম ধরে ডাকলো। তার মানে সিরিয়াস রেগেছে। মায়েরার ছোট মাথায় এটাই খেললো। মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান তাকে মেরেছে। তারেক নিয়াজের রাগে কপালে রক ফুলে উঠল। আর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নিয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল। সে আর ইরফানের যাওয়ার কথা। একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে। এর জন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়। নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভিং করতে করতেই বেশ কয়েকবার ইরফানকে কল করলো। ফোন তুলল না। শুদ্ধ ভ্রু কুঁচকালো। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকল। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তা হলো। ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেল। মায়েরা ইনায়াকে বলে, আপু, বাবা কি অনেক রাগী? ইনায়া মলিন মুখে বলে, কিছুটা। যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মায়েরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলল। এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু তুমি কলেজ যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ার কান্না পাচ্ছে। মায়রার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজ না গেলে কিছু হবে না। তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মায়রা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনায়া কিছু বলল না। মায়রার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়রা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে। তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে, মায়রা, বেশি ব্যথা করছে? মায়েরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে। অতঃপর দু হাতে চোখ মুছে মলিন হেসে বলল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না, বলো? ইনায়া ভ্রুকুচকে তাকিয়ে রইল মায়েরার দিকে। মায়েরা কেন বলল এই কথাটা? মায়েরা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজে যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মায়েরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন। তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি। তুমি চুপচাপ থাকো। আমি খাবার আনছি। খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নিয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামা গরম। আর তা ইরফান রিলেটেড। তারেক নিয়াজের ঘর নিচতলাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বললেন, আমার ঘরে এসো।
শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে, নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবলো ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কি। ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নিয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছি কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নেওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতপর বলল, তা বেশ। তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? শুদ্ধ ভ্রুকুসকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে। কি মানতে হবে তাকে? সে কিছু বলার আগেই তারেক নেওয়াজ উল্টো ঘুরে পিছনে দুহাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো। তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্যই, তাই না? তারেক নেওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বারবার ঢোক গিলে। তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়রা। ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল। আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি। তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনেই ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার ওপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি। ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেয়ার শব্দ পেয়ে পিছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ব্রুকুসকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে। বিস্ময় নিয়ে তারেক নিয়াজের দিকে চেয়ে আছে। তারেক নিয়াজ ব্রুকুসকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমায় কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠে ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নেওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে। তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝ থেকে আমায় কে বাঁচাবে? হুম?